প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। একাদশে পরিবর্তন আসছে। অজিতের বিপক্ষে 4 পেসার নিয়ে খেলার পরিকল্পনা। টেস্ট দল হিসেবে নিজেদের প্রমাণ করতে মরিয়া টাইগাররা, বলছেন ফিল সিমন্স। প্রতিটা সেশনেই প্রতিপক্ষকে হারানোই সাফল্যের মূল মন্ত্র। আসিয়ান কাপে খেলার ব্যাপারে ফিফাকে সিদ্ধান্ত জানায়নি বাফুফে। সেরা দল গড়ার চ্যালেঞ্জ ডুলির সামনে। সাইড বেঞ্চও করতে হবে শক্তিশালী। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নামছে রাজশাহী স্টারস এফসি। প্রতিপক্ষ সাবা এফসি, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ম্যাকেইতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। সেখানে নাজমুল শান্তরা বেশ ভালোভাবেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। মঙ্গলবার ডারউইন থেকে ম্যাকে যায় শান্তরা। প্রায় 13 ঘন্টার লম্বা ফ্লাইটে ক্লান্তি ভর করেছে পুরো দলে। তাই মাঠের অনুশীলন না করে জিম সেশনই শেষ হয়েছে প্রথম দিনের প্রস্তুতি। এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাচ্ছে ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। নতুন অজানা পিচ নিয়ে তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের একাদশে দেখা যেতে পারে পরিবর্তন। 4 পেসার নিয়ে ম্যাকায়ের মাঠে পরিকল্পনা সাজাতে পারেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সেক্ষেত্রে একাদশে তাইজুল ইসলামের জায়গায় দলে জায়গা করে নিতে পারেন বাহাতি পেসার শরীফুল ইসলাম। ডারউইন থেকে ম্যাকের কন্ডিশন অনেকটাই আলাদা, জানালেন পেসার শরীফুল। আলহামদুলিল্লাহ, জার্নি খুব ভালো ছিল। আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে ট্রানজিট একটু লম্বা হয়েছে। আজকে শর্ট ফ্লাইট ছিল, বাট ট্রানজিটের কারণে একটু লম্বা হয়েছে। ম্যাক্রোয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর, আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা আছে। না, আমরা তো ডারউইনে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানেও একটা ওয়েদারটা খুবই সুইটেবল। টিমের এনভায়রনমেন্ট খুব ভালো, এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রচুরটা টুরি করে। বাট আমরা এখন ম্যাচ নিয়ে চিন্তা করছি, খেলা দেখা যাক। প্রতিটা সেশনেই ওদের হারাতে হবে, এই এক বাক্যেই পুরো বাংলাদেশ দলের চিন্তার ধরনটা বদলে দিয়েছেন কোচ ফিল সিমন্স। ডারউইন টেস্টে অন্তত শান্ত, মিরাজ, লিটনদের আত্মবিশ্বাস তাই বলছে। এবার কোচ বলেন বাংলাদেশের মূল লক্ষ্যের কথা। রিব স্পোর্টস নামের এক ভারতীয় অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কোচ জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দল হিসেবে নিজেদের প্রমাণ করতে মরিয়া। অস্ট্রেলিয়াকে ডারউইনে হারানোর পর বাংলাদেশের উল্লাস তো বটেই, সবার নজর কেড়েছিল হেড কোচ ফিল সিমন্সের হাসিমাখা মুখটা। বরাবর গোমরা সিরিয়াস চেহারার এই ক্যারিবিয়ান আনন্দে ভেসেছিলেন পুরো দলের সাথে। এবার দারুণ এই জয়ে নেপথ্যের গল্পটাও জানালেন কোচ। বাংলাদেশ চেয়েছিল যে আমরা একটি ভালো টেস্ট দল, যারা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারে। এটা প্রমাণ করাই মূল লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের বাইরে আমরা ভালো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায়, যেখানে বাউন্স ও পেসের কারণে মানুষ মনে করে আমরা সমস্যায় পড়ব। ছেলেরা সত্যি নিজেদের প্রমাণ করতে মরিয়া যে এশিয়ার বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা দুমড়ে দিয়েছিলেন হাসান মাহমুদ, কিন্তু প্রথম টেস্টের পর হাসান না, সিমন্সের কণ্ঠে স্তুতি শোনা গেল মিরাজকে নিয়ে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দারুইনে সম্ভবত ক্যারিয়ারের সেরা ম্যাচটাই খেলেছেন। নিজের দ্বিতীয় ইনিংসে আমরা তার বিশ্বমানের অফ স্পিন বোলিং দেখেছি। 50 ওভারের ওয়ানডে ফরম্যাটে আমার মনে হয় সে 2 নম্বরে আছে। টেস্টেও সে ক্রমেই উপরে উঠছে। এই জয়ে সিমন্সের আবেগ ছুঁয়েছে মুশফিকের আনন্দ দেখেও। দলের সব থেকে সিনিয়র মুশফিকুর রহিম যেভাবে টেস্টটাকে ভালোবেসে এখনো খেলে যাচ্ছেন, তার জন্য আলাদা কৃতিত্ব দিলেন কোচ। মুশফিকুর রহিমের মতো একজন মানুষের জন্য যে দীর্ঘদিন ধরে দলের সাথে আছে এবং অনেক কঠিন সময় পার করেছে, তার মুখে এই আনন্দ দেখতে পাওয়াটা ছিল দারুণ অনুভূতির। আমি তাদের উদযাপন এবং এই ম্যাচ জয় উপভোগ করার ধরনটা সত্যি খুব উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটের বড় জয় করা কোচ সিমন্সকে করেছে নমনীয়। তাই তো পুরো দলের আনন্দে সেদিন ছিল না কোনো রেস্ট্রিকশন। সাধারণত আমি হলে বড় কোনো উদযাপনের অনুমতি দিতাম না,
কারণ আমাদের সামনে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এবার আমি নিজেকে ধরে রাখতে পারিনি। এমনকি ড্রেসিং রুমেও আমাকে শুধু একপাশে বসে তাদের আনন্দ উদযাপন উপভোগ করতে হয়েছে, কারণ জয়টা সত্যি অনেক বড় ছিল। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী পুরো দল। তবে টাইগারদের সেই আবেগটা নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে সজাগ ফিল সিমন্স। চোখ এবার সিরিজ জয়ে। সারা মাহবুব, স্টার প্লে। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল বলেছেন, আসিয়ান কাপে খেলার ব্যাপারে ফিফার পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি কোনো কিছু। অন্যদিকে বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ বলছেন, বাফুফের পক্ষ থেকেই এখনও ফিফা খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়নি। ইসি মিটিংয়ের পর বাফুফের সিদ্ধান্ত নেবে খেলা বা না খেলার ব্যাপারে। আমাদের মতামত তো লাগবে, যেহেতু আমরা খেলবো, তারপরে ফিফার কাছে বলবো। ফিফা যখন অফিশিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে। ফিফা বাফুফের কাছে আসিয়ান কাপ খেলা নিয়ে আগ্রহ জানতে চেয়েছে, কিন্তু প্রায় সপ্তাহখানেক পেরিয়ে গেলেও বাফুফের পক্ষ থেকে এখনও হ্যাঁ বা না জানানো হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও অপেক্ষা করছে ইসি মিটিংয়ের জন্য। মিটিং শেষেই বাফুফের পক্ষ থেকে জানানো হবে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় এই টুর্নামেন্টটিতে বাংলাদেশ খেলবে কিনা। ফিফার আপগ্রেড তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে এই করবে। আমরা এখনো কিছু বলি নেই, ইয়েস তো বলি নেই, ওটা তো ইসি মেম্বারদের সঙ্গে মিটিং করে তারপর থেকে এটা আমরা ইনফর্ম করব। আমাদের মতামত তো লাগবে, যেহেতু আমরা খেলবো, তারপরে ফিফার কাছে বলবো যে আমরা আমাদের ডিসিশন জানাবো। না, লুফে নিতে পারিনি তা সেটা ঠিক না, আমরা লুফে নেই তা না, লুফে নিচ্ছি, কিন্তু এখন আমাদের পুরোপুরি সিদ্ধান্তটা আসে নাই। পুরোপুরি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনাদেরকে আমরা অ্যাকুরেট তো আমরা কিছু বলতে পারতেছি না। আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কিংবা না খেলা নিয়ে যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কিন্তু আরও বাড়লো, কারণ এতদিন থেকে বাফুফের পক্ষ থেকে বিভিন্নভাবে জানানো হচ্ছিল বাংলাদেশ এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার জন্য শতভাগ রাজি, শুধু ফিফার পক্ষ থেকে হ্যাঁ বা না নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছে। অনেক কিছু অফকোর্স প্রসেস চলমানকারী সময় আপনারা জেনে যান, বাট আমার তরফ থেকে আমি এখনো কমেন্ট করতে পারছি না। ফিফা যখন অফিশিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো। আপাতত আমি কিছু বলতে পারছি না। আসিয়ান কাপে খেলতে চায় না থমাস ডুলি, এমন গুঞ্জন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও। তবে ডুলি এই তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আসিয়ান কাপে সুযোগ পেলে অবশ্যই খেলতে চান, তবে টুর্নামেন্টে অংশগ্রহণ করা বা না করা তার হাতে নেই। I'm not the one who's signing the papers, so I'm the wrong person to ask where are we right now. ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। 100% go. So কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে থমাস ডুলির সামনে। আসন্ন ফিফা উইন্ডোতে সেরা দল গড়ে তুলতে পারবেন তো বাংলাদেশের হেড কোচ? আক্রমণ ভাগের তারকারা দুটি ছড়াচ্ছেন, বয়সভিত্তিক দলের অরিজিন ফুটবলাররাও আলোচনায়। রহমান পিয়ারের এক্সপ্লেনার। থমাস ডুলির জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটা? প্রতিপক্ষ কে সেটা নয়, নিজের দলের একাদশ কিভাবে সাজাবেন সেটাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ এখন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে। দেশের ঘরোয়া লীগ এখনো মাঠে গড়ায়নি, অথচ তার হাতে অস্ত্রের অভাব নেই। উল্টো বেঞ্চ ভারী হয়ে উঠছে প্রতিযোগিতায়। আর এই গল্পের সবচেয়ে চমকপ্রদ চরিত্র ফারহান আলী ওয়াহিদ। বোরহাম উড এফসির জার্সিতে সবশেষ ম্যাচে ফারহান যা করেছেন তা স্রেফ পরিসংখ্যানে বাঁধা যায় না। লেফট উইং থেকে গোল, অ্যাসিস্ট, ম্যাচ সেরার পুরস্কার এসব তো আছেই, কিন্তু আসল গল্প লুকিয়ে পুরো ফ্ল্যাঙ্ক দাপিয়ে বেড়ানোর মধ্যে। গতি, ওয়ান অন ওয়ান ডুয়েল, বল ক্যারি করে ডিফেন্স চিরে ফেলা, ডিফেন্ডারের কাঁধের পেছন দিয়ে রান, 90 মিনিট জুড়ে এসবই ছিল তার সিগনেচার। ফারহানের সবচেয়ে বড় অ্যাট্রিবিউট হলো তার পাসের ওজন এবং পজিশনাল আন্ডারস্ট্যান্ডিং। ওয়ান টাচ পাসিংয়ে ছোট ছোট ইন্ট্রিকেট ট্রায়াঙ্গেল তৈরি করে প্রতিপক্ষের প্রেস কেটে বের হয়ে যাওয়ার দক্ষতা তার সহজাত। বাংলাদেশের বর্তমান জাতীয় দলে এমন পাসিং কম্পোজার, লং বল ডিস্ট্রিবিউশন এবং এক উইং থেকে অন্য উইংয়ে প্রপার ওয়েটে বল ডিস্ট্রিবিউট করার মতো ক্রিয়েটিভ প্লেয়ারের অভাব রয়েছে। ফুলহাম একাডেমির ছাঁচে গড়া এই উইঙ্গার এখন আর কেবল সম্ভাবনাময় তকমায় বন্দী নন। ফুলহ্যামের মূল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতার পর বোরহাম উডে প্রতিযোগিতামূলক ফুটবলে ঢুকে পড়েছেন সরাসরি। বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ, পাসপোর্টের কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। সবকিছু ঠিকঠাক চললে
সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে ফারহানের। আর এখানেই তৈরি হচ্ছে আসল লড়াই ফারহান বনাম ফাহিম। লেফট উইংয়ে জায়গা পেতে ফাহিম কি ফারহানকে টপকে যেতে পারবেন? আক্রমণের কেন্দ্রেও একই ছবি। ওয়েলিং বোরোর জার্সিতে সবশেষ 3 ম্যাচে 3 গোল করে নজর কেড়েছেন জায়ান হাকিম, কিন্তু শুধু গোল সংখ্যা দিয়ে তাকে মাপলে ভুল হবে। 6 ফুটের বেশি উচ্চতা, এরিয়াল ডুয়েলে আধিপত্য, বক্সের ভেতর বল ধরে রাখার সামর্থ্য, এমন ফিজিক্যাল প্রোফাইলের স্ট্রাইকার বাংলাদেশের আক্রমণ ভাগে বিরল দৃশ্য। বারমুডার বয়স ভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও তাকে আন্তর্জাতিক আবহে মানিয়ে নিতে সাহায্য করবে। কাগজপত্রের কাজ শেষ হলে সেপ্টেম্বর উইন্ডোতেই তিনি যোগ দিতে পারেন। সঙ্গে আসছেন ট্রেভর ইসলামও, যিনি নিজেও জেনুইন সেন্টার ফরওয়ার্ড, অর্থাৎ নাম্বার 9 পজিশন নিয়ে ডুলির মাথা ব্যথা কমছে দ্রুত। ডান উইংয়ে অবশ্য পুরনো নির্ভরতা রাকিব এখনো টিকে আছেন। ঘরোয়া লিগ না থাকায় তিনি প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে, তবে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। কোচিং স্টাফের সামনে এখন একটাই টার্গেট, তাকে দ্রুত ম্যাচ ফিটনেসে ফেরানো। রাকিবের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দলের ইঞ্জিন রুম হবেন হামজা চৌধুরী আর সমিত সোম। সমিত টেম্পো কন্ট্রোল করবেন, পজিশনিং দিয়ে ব্যালেন্স রাখবেন। হামজা প্রেসিং করবেন, ডুয়েল জিতবেন। এটাই মডার্ন মিডফিল্ড পার্টনারশিপের মূল মন্ত্র। আর ভবিষ্যতের দিকে তাকালে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, মাহি খানের মতো অনূর্ধ্ব 20 প্রতিভারা যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখান, তাহলে সিনিয়র ক্যাম্পের দরজা তাদের জন্য খুলে যাওয়া উচিত। জাতীয় দলের জায়গা নামের ভিত্তিতে নয়, পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হওয়াই ফুটবলের সবচেয়ে ন্যায্য নিয়ম। রহমান পেয়ার, স্টার প্লে। হামজা, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিমদের মতো অরিজিন ফুটবলারদের নিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশের ড্রিম টিম। সেই টিমে থাকবেন বাংলাদেশের লোকাল পরীক্ষিত ফুটবলাররাও। কিন্তু সেই টিমে কি মোরসালিন, সোহেল রানাদের মতো অভিজ্ঞ এবং পরিচিত মুখের জায়গা হবে? সাইড বেঞ্চই বা কেমন হতে যাচ্ছে বাংলাদেশের? বিস্তারিত এক্সপ্লেনারে। ডি বক্সে আনিসুর রহমান জিকোর পা থেকে তপু বর্মনের কাছে পাস, সেখান থেকে ডিফেন্সিভ মিডে হামজা চৌধুরী, দু পায়ে গিয়ে মাঝ মাঠে সমিত সোম, সেখান থেকে অ্যাটাকিং মিডে জামাল ভুঁইয়া, পজিশন দেখে নিয়ে লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদের পায়ে বল, সেখান থেকে ডিফেন্স চেরা পাসে প্রতিপক্ষের ডি বক্সে জায়ান হাকিমের পায়ে বল, ঠান্ডা মাথায় গোলরক্ষককে ফাঁকে দিয়ে জালে বল। বাংলাদেশের লিড 1-0। এরকম একটা ড্রিম গোল আপনি কল্পনা করতেই পারেন। সেটির জন্য আপনার একটা ড্রিম টিমও প্রয়োজন। চলুন সেই ড্রিম টিমটা বানানো যাক। ডিফেন্সে অভিজ্ঞ তারিক কাজী, শারীরিক সক্ষমতা, গতি এবং রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে ওঠার সক্ষমতাও আছে তার। সেন্টার ব্যাকে তপু বর্মনের সাথে শাকিল আহাদ তপু, আর বাম প্রান্তে অরিজিন ফুটবলার জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই ফুটবলার ইতিমধ্যেই বাংলাদেশের সিনিয়র দলে খেলেছেন। ফলে জায়ান এখন আর শুধু সম্ভাবনা নন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষণ ভাগের গুরুত্বপূর্ণ সম্পদ। শুধু তাই নয়, ওভারল্যাপ করে উপরে ওঠার যোগ্যতাও আছে তার। মাঝ মাঠ হতে পারে ড্রিম টিমের সবচেয়ে বড় শক্তির জায়গা। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন হামজা চৌধুরী, প্রেসিং, ট্যাকল, বল পুনরুদ্ধার এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার দায়িত্ব থাকবে তার উপর। আর তার সাথে জুটি বেঁধে মাঝ মাঠে দখল রাখবেন জামাল ভুঁইয়া ও সমিত সোম। জামালের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বল বিতরণের ক্ষমতা, সেই সাথে সমিতের কানাডার অভিজ্ঞতা মাঝ মাঠকে করবে আরও শক্তিশালী। ড্রিম টিমে আক্রমণ ভাগ নিয়ে স্বপ্ন দেখার শুরু। বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ, তবে ভবিষ্যতে এটিই হতে পারে সবচেয়ে শক্তির জায়গা। ফারহান আলী ওয়াহিদ ফুলহ্যামের একাডেমি হয়ে মূল দলের প্রাক বাছাইয়েও খেলেছেন। বর্তমানে বোরহামউডের হয়ে শুরুর একাদশের সুযোগ পেয়ে গোল করেছেন, করিয়েছেন, সাথে দুর্দান্ত ড্রিবলিংয়ে মন জয় করেছেন। সেন্টার ফরওয়ার্ডে জায়ান হাকিম। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই স্ট্রাইকার নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানসফিল্ড টাউনে যুব কাঠামোয় খেলেছেন। প্রায় 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার জায়ান শারীরিকভাবে শক্তিশালী এবং বক্সের ভেতরে কার্যকর একজন ফরওয়ার্ড। আর রাইট উইংয়ে রাকিব হোসেনের গতি আর ক্রস বাংলাদেশের
আক্রমণ ভাগের ধার আরও বাড়াবে। সেরা একাদশ তো পাওয়া গেল, কিন্তু সাইড বেঞ্চের কি অবস্থা? শক্তিশালী দলের জন্য শক্তিশালী সাইড বেঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। সাইড বেঞ্চে আনিসুর রহমান জিকোর বদলি হিসেবে থাকবেন মিতুল মার্মা। সাম্প্রতিক সময়গুলোতে জাতীয় দলের গোলবার তিনিই সামলাচ্ছেন। ডিফেন্সে থাকবেন সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষরা, আর মাঝ মাঠের জন্য মোহাম্মদ ইউসুফ আর সোহেল রানা থাকবেন বিবেচনায়। তবে এখনও বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত না হওয়া সুকি ইতোফুসা, লুই ওয়াটসনরা থাকবেন আলোচনায়। আর আক্রমণ ভাগে মুরসালিন, ফাহমিদুল সহ একজন নাম্বার 9 থাকবেন সাইড বেঞ্চে। এই ড্রিম টিম আর সাইড বেঞ্চে জাতীয় দলে খেলা ফুটবলার এবং জাতীয় দলের জন্য নিশ্চিত হওয়া অরিজিনদের নিয়ে করা। নতুন অরিজিন ফুটবলার আসলে পরিবর্তন হবে একাদশ আর সাইড বেঞ্চ। বাংলাদেশ জাতীয় দলের জন্য আশা দেখাচ্ছেন যুব দলের ফুটবলাররাও। সেখানে বড় নাম অনূর্ধ্ব 20 দলের অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, রুনান, ডেকলান সহ বেশ কিছু উদীয়মান ফুটবলার। আসিয়ান কাপ নাকি ঘরের মাঠে চার জাতীয় ফুটবল, সেটি এখনও নিশ্চিত নয়। তবে ঘরের মাঠে সাফ বাংলাদেশের ফুটবলের জন্য হবে নতুন দিগন্ত। সেই দিগন্তের জন্য ড্রিম টিম চিন্তা করাই যায়। আপনিও জানাতে পারেন আপনার পছন্দের দল, যেটি হয়ে উঠবে বাংলাদেশের দল। মামুনুর রশিদ, স্টার প্লে। এশিয়ার মঞ্চে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে কাল রাতে মাঠে নামছে বাংলাদেশের রাজশাহী স্টারস এফসি। প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি। প্রথম ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের। আন্তর্জাতিক মঞ্চে প্রথম ম্যাচের ধাক্কা সামলে নতুন শুরুর অপেক্ষায় রাজশাহী স্টার্স। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে 4-0 ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সাবাহ খুবই ভালো টিম এবং বেশ ভালো প্লেয়ার আছে। তো আমরা হলো সাবাহকে রেসপেক্ট করছি, কিন্তু আমরা আমাদের খেলা খেলবো। আশা করি যে আমরা সামনে ম্যাচে আমাদের মেয়েরা তাদের বেস্ট ফুটবলটাই খেলবে এবং একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। ঘরের মাঠ লিকাস স্টেডিয়ামের চেনা কন্ডিশন, হোম ক্রাউডের সুবিধা আর নিজেদের প্রথম ম্যাচে গুয়ামের রোভার্স এফসির সাথে 13-0 গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে উজ্জীবিত স্বাগতিক সাবা এফসি। সাবা এফসি সাধারণত 4-4-2 ফরমেশনে মাঠে নামে, তবে প্রয়োজন হলে ফরমেশন চেঞ্জও করে। প্রথম ম্যাচে রোভার্স এফসির ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়েছিল তারা, তাই শিউলির নেতৃত্বে ব্যাকলাইনকে থাকতে হবে ফুল অ্যালার্ট। যেগুলা প্রথম ম্যাচে আমাদের ভুল হয়েছে সেগুলো যেন আমাদের সেকেন্ড ম্যাচে না হয়, তো সেভাবে আমরা প্রিপারেশন নিয়েছি যে যতটুকু পারি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা খেলবো, ফাইট করব। অ্যাটাকে তহুরা আর শামসুন্নাহার জুনিয়রের ফাস্ট ড্রিবলিং যদি সাবার ডিফেন্স লাইনকে ভেঙে দিতে পারে, তাহলে এই ম্যাচের 3 পয়েন্ট নিশ্চিত করতে পারবে রাজশাহী। স্বাগতিক সাবা এফসির সাথে তাদেরই হোম গ্রাউন্ড লিকাস স্টেডিয়ামে স্থানীয় সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটা। দেখার এখন একটাই অপেক্ষা, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে লাল সবুজের প্রতিনিধি রাজশাহী স্টার্স এফসি পূর্ণ 3 পয়েন্ট ছিনিয়ে আনতে পারে কিনা। ডায়না জারিন, স্টার প্লে, কোটা কিনাবালু, সাবা, মালয়েশিয়া। রবার্তো কার্লোসকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে তুমুল আলোচনা। মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সোহাইলা এল তাহিরিকে বিয়ের পর ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি, এমন দাবিতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। তুরস্কের এক এমপির পোস্টে উঠে এসেছে এই তথ্য। দাবি করা হয়েছে 4 সপ্তাহ আগে শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতে কলেমা পাঠ করেন কার্লোস। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। একসময় তার পায়ের বাঁকানো শটে কাঁপত গোলপোস্ট। 1997 সালের সেই অবিশ্বাস্য ফ্রিকিক আর রক্ষণভাগের দুর্দান্ত নেতৃত্বে তিনি হয়ে উঠেছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি। রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল কিংবা ফেনারবাচে যেখানেই খেলেছেন, রবার্তো কার্লোস রেখে গেছেন নিজের ছাপ। মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সোহাইলা এল তাহিরিকে বিয়ের পর ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস। প্রায় 4 সপ্তাহ আগে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলার। এমন খবরই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিনের একটি পোস্ট থেকেই ছড়ায় এই চাঞ্চল্যকর খবর। সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, শেখ জিহাদ হামাদার কাছ থেকেই কার্লোসের ইসলাম গ্রহণের কথা জেনেছেন তিনি। শাহিনের ভাষ্য, হামাদার সঙ্গে কার্লোসের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। প্রায় 4 সপ্তাহ আগে সেই সাক্ষাতেই শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস, এমনটাই দাবি করেছেন হামাদা। আর সেই দাবি এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
এর মধ্যেই সামনে এসেছে কার্লোসের বিয়ের গল্প। মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের ছবি 17 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়। যদিও বিয়েটি নতুন নয়, জানুয়ারিতেই খবরটি সামনে আসে, আর 25 জুলাই ঘনিষ্ঠদের উপস্থিতিতে হয় আনুষ্ঠানিকতা। মরক্কোর নারীকে বিয়ের পরই কি ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? এই প্রশ্নেই এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে গল্পের শেষটা এখনো অজানা। কার্লোস কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে আসেনি কোনো নিশ্চিত বক্তব্য, ফলে শেষ উত্তর দিতে পারেন শুধু কার্লোস নিজেই। গোলাম মোর্শেদ, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে স্টার প্লে থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।